হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মলয়, জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে আজকে যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য ভূগোলের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। এই সাজেশনে আমি তোমাদেরকে 2 নম্বরের প্রশ্ন, তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কি কি করবে তা পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তার পাশাপাশি এই ভিডিও শেষে আমি তোমাদেরকে কতগুলো ট্রিক্স বলে দেব কিভাবে তোমরা 2-তে 2 পেতে পারো। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করব। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এই চ্যানেলে এখনো নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমেই আমরা মাধ্যমিক 2026-এর সাজেশন হিসাবে একদম প্রথম চ্যাপ্টার আমাদের বহির্জাত প্রক্রিয়া, এখানে নদীর কাজ, বায়ুর কাজ, হিমবাহের কাজ, এই পার্ট থেকে আমরা যে প্রশ্নগুলো করব একটু দেখে নাও। এখানে দেখো তোমাদেরকে আমি এই যে 3.1, 3.2, 3.3 এইভাবে দেখো 3.6 পর্যন্ত দেওয়া আছে মাধ্যমিকের প্রশ্ন। যদি তোমরা দেখো এখানে 3.1 থেকে 3.6 পর্যন্ত থাকে, 6টা কোশ্চেন দেওয়া থাকে, 6টার জন্য 2 নাম্বার করে ধার্য করা হয়েছে। এখানে 6 দুগুণে 12, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে অথবা দেওয়া থাকে। সেই হিসাবে তোমাদেরকে এখানে 3.12 এই প্যাটার্নেই করা আছে। এবারে কোশ্চেনটা যখন পরীক্ষায় আসছে সেক্ষেত্রে হয়তো 3.1 এর জায়গায় 3.2 এ বা 3.3-তে বহির্জাত প্রক্রিয়া হিসাবে দিতে পারে। তবে এক্ষেত্রে যাই হোক না কেন, অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে যে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে অথবা থাকবে। তা চলো একদম প্রথমে আমরা বহির্জাত প্রক্রিয়া পার্ট থেকে এখানে যে প্রশ্নগুলো করব। আরোহণ, অবরোহণ, অগ্নিভবন, আবহবিকার, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, তার বৈশিষ্ট্য, পর্যায়ন কাকে বলে, তাহলে এই কোশ্চেন গুলো করবো। এরপরে এখানে আমাদের নদী, বায়ু, হিমবাহ এই 3টে কাজের যে পার্ট আছে, এই 3টে পার্ট থেকে আমরা যে প্রশ্নগুলো করব। একদম প্রথমে নদীর কাজ থেকে জলচক্র, কিউসেক ও কিউমেক কি, ষষ্ঠ ঘাতের সূত্র, বদ্বীপ, তার প্রকারভেদ, এখানে পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়, এটা 2017 সালে এসেছিল। এরপরে প্লাবনভূমি, প্রপাতকূপ, এটা 2020-তে এসেছিল। মন্দকূপ, নদীবাঁক, আদর্শ নদী, পলল শঙ্কু, জলবিভাজিকা, নদী অববাহিকা ও ধারণা অববাহিকা। এখানে দেখো যে কোশ্চেন গুলো মাধ্যমিকে বিভিন্ন সালেতে এসেছে সেটা অবশ্যই দেখবে মেনশন করা আছে, কোশ্চেনের পাশে ব্র্যাকেটে দেওয়া আছে কোন সালে সেই কোশ্চেন গুলো এসেছে। যেগুলো রিপিট হয়েছে সেক্ষেত্রেও দেওয়া আছে, আর যেগুলো কোনো একটা বছরে এসেছে সেক্ষেত্রেও দেওয়া আছে, তোমরা সেটা অবশ্যই মাথায় রাখবে। এরপরে বায়ুর কাজ পাঠ থেকে এখানে বারখান বা তির্যক বালিয়াড়ি, তারপরে দেখো অপসারণ গর্ত, বাজাদা, ওয়াদি, মরুকরণ, রোধের দুটো উপায় বা মরুকরণ বিষয়টা কি বলতে পারে, তারপরে লোয়েস, পেডিমেন্ট, শিব বালিয়াড়ি। এরপরে আমরা হিমবাহের কাজ এই পাঠ থেকে এখানে হিমরেখা, পার্বত্য বা উপত্যকা হিমবাহ, মহাদেশীয় হিমবাহ, হিমশৈল, ক্রেভাস, আগামুখ, বার্কশুন্ড, প্যাটার্ন স্টার হ্রদ, উৎপাটন প্রক্রিয়া, ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ, বহির্বিধৌত সমভূমি, পাদদেশীয় হিমবাহ। এরপরে আমরা চলে যাচ্ছি 3.2 বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল। এখানে দুটো চ্যাপ্টার আছে, এই দুটো থেকে একটা অথবা আর একটা দেওয়া থাকে। এখানে বায়ুমণ্ডল পার্ট থেকে অ্যারোসল, ট্রোপোপজ, ওজোন গহ্বর, ওজোন স্তর, ডপসন, আপেক্ষিক আর্দ্রতা, ইনসোলেশন, বিশ্ব উষ্ণায়ন, উষ্ণতার প্রসার, তাপ বিষুব রেখা, এল নিনো, লা নিনা, আইটিসিজেড, অশ্ব অক্ষাংশ, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, জেট বায়ু, সমষ্ণ রেখা, সমপ্রেষ রেখা, বৈপরীত্য উষ্ণতা, চিনুক, ফন, লু, ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণবাত, ঘূর্ণবাতের চক্ষু, জেট বায়ু প্রবাহ। এরপরে বাড়িমণ্ডল চ্যাপ্টার থেকে সমুদ্র তরঙ্গ, পেরিগি জোয়ার, শৈবাল সাগর, সমুদ্র স্রোত, বানডাকা, হিমপ্রাচীর, জায়র, অ্যাপোজি জোয়ার, ভরা কোটাল, মরা কোটাল। এরপরে 3.3 বর্জ্য ব্যবস্থাপনা, এই পার্টে 2 রকম কোশ্চেন আসে, উৎস ও প্রকারভেদ এই পার্ট থেকে, অথবা পদ্ধতি ও প্রয়োজনীয়তা। এবারে বিভিন্ন বছরে হয়তো কোনো একটা থেকে একটা, আর একটা ক্ষেত্রে একটা এসে থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পদ্ধতি প্রয়োজনীয়তা থেকেই 2টো কোশ্চেন এসে গেছে। সুতরাং এই দুটো পার্টে ভেঙে দেওয়া আছে, তোমরা বর্জ্য ব্যবস্থাপনা থেকে এই কোশ্চেন গুলো রেডি রাখবে। এখানে উৎস ও প্রকারভেদ, এখানে জৈব ভঙ্গুর বর্জ্য, জৈব অভঙ্গুর বর্জ্য, কঠিন বর্জ্য, পৌরসভার বর্জ্য,
বর্জ্যের বৈশিষ্ট্য, কৃষিজ বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, ই বর্জ্য, শিল্প বর্জ্য। পদ্ধতি প্রয়োজনীয়তা এই পাঠ থেকে বর্জ্য ব্যবস্থাপনা, ভরাটকরণ, বর্জ্যের পুনরাবর্তন, বর্জ্যের পুনর্ব্যবহার, 4R, স্ক্যাবার, ম্যানিওর পিট, জিএপি, গঙ্গা অ্যাকশন প্ল্যান যেটা বলছি আমরা, বর্জ্যের পুনর্নবীকরণ, কম্পোস্টিং। এরপরে আমরা চলে যাচ্ছি এখানে ভারতের প্রাকৃতিক পরিবেশ। এই পাঠ থেকে আমাদের এখানে 5টা সাব চ্যাপ্টার আছে আমাদের। এখানে ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা। এখানে ভূপ্রকৃতি থেকে কারেওয়া, ডেকান ট্র্যাপ, মালনাদ, ময়দান, দুন উপত্যকা, কাশ্মীর উপত্যকা, ভাবর, ভাঙর, খাদার, থেরিস, মরুস্থলী, কয়াল, ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিমতম স্থানের নাম। এরপরে নদ নদী পাঠ থেকে ভারতের প্রধান নদী ও তাদের উপনদীর নাম। এক্ষেত্রে একটা চক আউট করে নেবে তোমরা। এখানে প্রত্যেকটা প্রধান প্রধান যে নদী আছে, সেখানে গঙ্গা হতে পারে, ব্রহ্মপুত্র, সিন্ধু, এইভাবে আমাদের যা যা নদীগুলো আছে, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, তো এই প্রত্যেকটা নদীর নাম, তাদের উৎসস্থল, তাদের পতনস্থল, সেই নদীর ক্ষেত্রে আমরা তার বাম বা ডান তীরের যে উপনদীগুলো আছে, একইভাবে সেই নদীর সঙ্গে যে শহরগুলো গড়ে উঠেছে, এই প্রত্যেকটা বিষয় একটা চক আউট করে রাখবে। কারণ এর মধ্যে থেকে কোনো একরকম ভাবে কোশ্চেন বিভিন্ন সময়ে এসে থাকে, সেটা করে রাখতে হবে। এরপরে আমরা প্লাবন খাল, ডিভিসি, বৃষ্টির জল সংরক্ষণ, বহুমুখী নদী পরিকল্পনা, অববাহিকা উন্নয়ন, ভারতের দুটি জলবিভাজিকার নাম বা জলবিভাজিকা কাকে বলে, অন্তর্বাহিনী নদী। জলবায়ু পাঠ থেকে এখানে মৌসুমী বিস্ফোরণ, কালবৈশাখী, লু, আঁধি, ভারতের উষ্ণতম ও শীতলতম স্থান, আশ্বিনের ঝড়, আম্রবৃষ্টি, পশ্চিমী ঝঞ্ঝা। মৃত্তিকা পাঠ থেকে এখানে ব্ল্যাক কটন সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, সমোন্নতি রেখা চাষ, ফালি চাষ, ধাপ চাষ। স্বাভাবিক উদ্ভিদ পাঠ থেকে এখানে অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো বা তার দুটো উপায়, সামাজিক বনসৃজন, জেরোফাইট উদ্ভিদ, ম্যানগ্রোভ অরণ্য, মরু উদ্ভিদ। এখানে মরু উদ্ভিদ আর জেরোফাইট উদ্ভিদ একই এতে চলে যাচ্ছে, সুতরাং এই যে কোনো একটা করে রাখলেই হবে। এরপরে ভারতের অর্থনৈতিক পরিবেশ পাঠ থেকে আমরা যে কোশ্চেন গুলো করবো, এখানে অর্থনৈতিক পরিবেশের মধ্যে কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এখানে কৃষি পাঠ থেকে খারিফ শস্য, রবি শস্য, জাইদ শস্য, বাগিচা ফসল, ট্রাক ফার্মিং, সবুজ বিপ্লব, উদ্যান কৃষি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, মিলেট জাতীয় শস্য, পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির দুটি সুফল। এরপরে শিল্প পাঠ থেকে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও, পণ্য সূচক, উদীয়মান শিল্প, অটোমোবাইল শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, সেল, ভারতের রুর, ভারতের ম্যানচেস্টার, আউটসোর্সিং, ভারতের সিলিকন ভ্যালি, তথ্য প্রযুক্তি শিল্প। জনসংখ্যা পাঠ থেকে জনবিস্ফোরণ, জনঘনত্ব, স্থিতিশীল উন্নয়ন, জনসংখ্যার শূন্য বৃদ্ধি, মহানগর, নগরায়ন। এরপরে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা পাঠ থেকে এখানে সোনালী ও হীরক চতুর্ভুজ, শিপিং লাইন ও শিপিং লেন, পশ্চাৎভূমি, পুনঃরপ্তানি বন্দর, ইন্টারনেটের গুরুত্ব, আভ্যন্তরীণ জলপথের নাম। এখানে যে যে আমাদের আভ্যন্তরীণ জলপথগুলো আছে, মেন মেন জলপথগুলো নাম তোমাদের করে রাখতে হবে, এবং সেটা কত দূর থেকে কত দূর যাচ্ছে এবং তার দৈর্ঘ্য কত, এই বিষয়টাও কিন্তু তোমাদেরকে চক আউট করে রাখতে হবে। এরপরে আমাদের 3.6 আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র। এই পার্টে কোশ্চেন গুলো বলার আগে তোমাদের কতগুলো কথা জেনে রাখতে হবে। দেখো এখানে তোমাদের যে 2 নম্বরের সাজেশন দেওয়া হচ্ছে, এর বাইরে তোমরা বইটাকেও কিন্তু ভালোভাবে পড়ো। কারণ এই যে কোশ্চেন গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে বিগত বছরে আমি যা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি, সেখানে দেখা গেছে 100-এ 100% কমন এসেছে। এখানে খুব দুটো একটা কোশ্চেন অনেক ক্ষেত্রে তোমাদের একটু এই সাজেশনের বাইরে এসেছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে বিগত যতগুলো বছর আমি তোমাদের সাজেশন দিচ্ছি অনলাইন প্ল্যাটফর্মে, বেশিরভাগ ক্ষেত্রে কমন এসেছে। তো এখানে একটা ট্রেন্ড আমরা বুঝতে পারি, সেই ট্রেন্ডের ভিত্তিতে একটা কোশ্চেন সাজেশন হিসেবে তোমাদের দেওয়া হয়। তার মানে এটা কখনোই নয় যে এই সাজেশনটা করলেই তুমি সব পেয়ে যাবে বা তোমার এর বাইরে কোনো কিছু করার প্রয়োজন নেই। এটাকে একটা গাইডলাইন হিসাবে দেখতে পারো। এখানে যা যা কোশ্চেন গুলো দেওয়া থাকছে ওই চ্যাপ্টার ধরে সেই কোশ্চেন গুলো খুব ভালো করে করো। তার পাশাপাশি আরো অজস্র কোশ্চেন আছে যে কোশ্চেন গুলো তোমরা করে রাখবে বা দেখে রাখবে। কারণ এর বাইরে যদি কোনোভাবে দেখা যায় যে এই সাজেশনের বাইরে কোশ্চেন গুলো এসে গেল, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অসুবিধা তৈরি হতে পারে। সেই জন্য তোমরা অবশ্যই বইটাকে, টেক্সট বই একটার জায়গায় তোমরা একাধিক টেক্সট বই পড়ো,
ভালো করে তৈরি করে রাখো, যাতে করে কোনো রকম কোনো যেন সমস্যার মধ্যে তোমাদের পড়তে না হয়। আর তোমাদের এর পরবর্তী ক্ষেত্রে এখানে একদম মাধ্যমিকের সিলেবাস ধরে প্রত্যেকটা পার্ট থেকে এখানে সাজেশনের পাশাপাশি তোমাদের ম্যাপ পয়েন্টিং বা এখানে বড় যা যা কোশ্চেন যেগুলো তোমাদের বোঝার অসুবিধা হতে পারে সম্ভাব্য সেই কোশ্চেনগুলো আমি নিয়ে আসবো। তবে তোমাদের যদি কারো কোনো কোশ্চেনের আলোচনার প্রয়োজন থাকে, কোনো নির্দিষ্ট টপিক ভিত্তিক যদি আলোচনার প্রয়োজন থাকে, তোমরা অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে। আর এর বাইরে তোমাদের এই চ্যানেলে যদি কারো এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের জন্য বিভিন্ন রকম ভিডিও, যা যা তোমাদের থিওরি বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বা তোমাদের যে ইন্টারনাল ইভ্যালুয়েশন আছে সেই ওরিয়েন্টেড ভিডিও নিয়ে উপস্থিত হব। তবে এর পাশে আরো একটা কথা তোমাদের বলে রাখা দরকার, এখানে এই যে আমাদের কোশ্চেন ধরে যে বিভিন্ন ক্ষেত্রে তোমাদের ভিডিও আমার দেখানো আছে, এখানে বিভিন্ন ধরো উত্তরপত্র কি রকম হওয়া উচিত বা 2 নম্বর 3 নম্বর 5 নম্বরের জন্য তোমরা উত্তর কিভাবে লিখবে, বিগত বছরে আমি তোমাদের এই ওরিয়েন্টেড অনেক টপিকের উপর ভিডিও আপলোড করে রেখেছি। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, কারণ সেখান থেকে অনেক তথ্য পাবে তোমরা। এর পাশাপাশি তোমাদের কোন কোন বিষয়ের উপর সমস্যা হচ্ছে সেগুলো আমার সামনে তুলে ধরো, যাতে করে আগামী দিনে তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি। চলো তাহলে আমরা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র পাঠ থেকে যে প্রশ্নগুলো করব, এখানে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, ডিগ্রি সিট, ইঞ্চি সিট, মিলিয়ন সিট। এরপরে উপগ্রহ চিত্র পাঠ থেকে বিমান চিত্র কাকে বলে, সূর্য সমলয় উপগ্রহ, সেন্সর, এফসিসি, পিক্সেল, উপগ্রহ চিত্রের দুটি ব্যবহার, উপগ্রহ চিত্রের সংজ্ঞা। তাহলে এই টোটাল আমাদের 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য 2 নম্বরের প্রস্তুতি নিচ্ছ এই প্রশ্নগুলোকে। এর বাইরে আমি যা বলে দিলাম, এরপরে আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা করব, একটা ধরো 2 নম্বরের কোশ্চেন, সেখান থেকে আমি কিভাবে 2-এ 2 তুলে নিয়ে আসবো। তাহলে এটার জন্য আমাদেরকে কতগুলো স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, কতগুলো ট্রিক্স আমাদেরকে মেনটেন করতে হবে। তা চলো আমি এখানে একটা ছবির মাধ্যমে বিষয়টাকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। একটা 2 নম্বরের প্রশ্ন কত ধরনের হতে পারে। তাহলে আমরা প্রথম যেটা সব থেকে বেশি পরিমাণে আসে, সেটা হচ্ছে সংজ্ঞা দাও বা কাকে বলো। তাহলে এইটা আমাদের কমন, বেশিরভাগ ক্ষেত্রে কমন আসে। এরপরে কি আসে না, কোনো একটা জিনিসের উপর বলতে কি বোঝো। তারপরে বৈশিষ্ট্য বা দুটো কারণ বা রোধের উপায়, বা যে কোনো ধরো জলবিভাজিকা, ভারতের দুটি জলবিভাজিকার নাম, বা দুটো আহ, আমাদের যে অভ্যন্তরীণ জলপথ আছে সেই অভ্যন্তরীণ জলপথের নাম। তাহলে এইরকম এতগুলো ধরনের প্রশ্ন আমাদের কাছে আসতে পারে। এবারে এই সব ধরনের প্রশ্নের উত্তর কি একই হবে? না, এটা কখনোই নয়, কারণ কোশ্চেনের ধরন অনুযায়ী আমাদেরকে লিখতে হবে। কারণ প্রথমে আমাদের মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নটা দেওয়া থাকে, প্রথম পাতাতেই দেখবে দেওয়া আছে যথাযথ উত্তর লেখার জন্য। এখানে আমার একটা 2 নম্বরে লিখতে গিয়ে আমি 2 পাতা ভরাট করে ফেললাম, এটা কখনোই আমাদের ক্ষেত্রে বুদ্ধিমান বা বুদ্ধিমতির কাজ হবে না। তাহলে সেই জায়গায় আমাদেরকে করতে হবে কি, টু দা পয়েন্ট উত্তর লিখতে হবে। তাহলে এখানে যদি কাকে বলে চেয়ে থাকে, তাহলে আমি এখানে কাকে বলে দেব। এবারে এই কাকে বলের সঙ্গে আমি কি দিতে পারি, যেটা আমার এই 2 নম্বরটা দেওয়াটার ক্ষেত্রে স্ট্রং আরো গ্রাউন্ড তৈরি করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যদি কোনো ক্ষেত্রে ছবি দেওয়ার জায়গা থাকে, ছবি যদি থাকে, ধরো আমার বললো শিব বালিয়ারি, এখানে শিব বালিয়ারি কাকে বলে, তাহলে আমি 2 লাইন 3 লাইনে আমার ডেফিনেশনটা লিখলাম। তবে এখানে ডেফিনেশন মানে একদম কংক্রিট একটা জায়গা, এখানে কোনো কিছু যেন সেই বিষয় ওরিয়েন্টেড বাদ না চলে যায়, তাহলে সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আর কি না, এখানে তার পাশাপাশি ছবিটা দিয়ে দিলাম, যদি উদাহরণ থাকে উদাহরণ দিয়ে দিলাম, তাহলে এটুকু করলেই এনাফ। এবার এর বাইরে যদি মনে হয় তোমার যে কোনো 2-3টে পয়েন্ট আমার এখানে আমি ওই সংজ্ঞার মধ্যে দিতে পারছি না, তাহলে সেক্ষেত্রে তুমি একদম মানে বৈশিষ্ট্য আকারে 2-3টে পয়েন্ট বা অর্থ যদি থাকে অর্থ, তাহলে সেই বিষয়গুলো একদম ছোট করে সংক্ষেপে একদম ছোট ছোট হাফ লাইন করে সেই 2-3টে পয়েন্টকে উল্লেখ করে দিতে পারো, তাহলে এটা দিতে পারো। এবারে ধরো বলে যে তোমার ভারতের দুটি জলবিভাজিকার নাম, বা দুটো ধরো গঙ্গা বাম তীরের দুটো উপনদীর নাম, তাহলে এই রকম কোশ্চেন এলে শুধুমাত্র যেটুকু উত্তর, একটা সেন্টেন্স কমপ্লিট করে সেই উত্তরটাকে দিয়ে দাও।
এর বাইরে কি আছে? এর বাইরে আমাদেরকে এই যে ধরো বৈশিষ্ট্য বলেছে বা দুটো কারণ লিখতে বলেছে, এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কোশ্চেন গুলো একটু ভাবতে হবে। এবারে প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা অবশ্যই হেডিং দিচ্ছ। এখানে ধরো ধরো বলেছে যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, তাহলে এখানে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এখানে হেডিং হয়ে যাচ্ছে। দেওয়ার পর তারপরে তার ডেফিনেশনটা যতটা 2 লাইন 3 লাইন 4 লাইনে তুমি সেই ডেফিনেশনটা দাও। তারপরে সেখানে ছবি থাকলে ছবি, উদাহরণ থাকলে উদাহরণ। আর যদি কোনো ইম্পর্টেন্ট দুটো তিনটে কথা বাদ চলে যায়, ওই ডেফিনেশনের মধ্যে তুমি দিতে পারছো না, সেক্ষেত্রে আমার মনে হয় তুমি পরে বৈশিষ্ট্য আকারে পয়েন্ট করে দিয়ে দাও। তাহলে এই বিষয়গুলো রয়েছে। এবার এই প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা অবশ্যই হেডিং দিচ্ছ, যেগুলোর ক্ষেত্রে উদাহরণ থাকছে উদাহরণ দিচ্ছ, যেগুলোর ক্ষেত্রে ছবি থাকছে ছবি দিচ্ছ। তাহলে এই বিষয়গুলো মেনটেন করলেই তোমরা দেখবে মাধ্যমিকে 2-এ 2 পেয়ে যাচ্ছ। কারণ যারা পরীক্ষক থাকেন, মাধ্যমিকের যারা পরীক্ষার খাতা দেখেন, তাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যে ইনস্ট্রাকশন শিট দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এইভাবে উল্লেখ করে দেওয়া থাকে কোন ক্ষেত্রে কোন প্রশ্নের জন্য কি লিখতে হবে। সেটা তোমাদের জানার কথা নয়, কিন্তু তোমাদেরকে এই বিষয়গুলো যদি মেনটেন করো এখানে, তাহলে সব ধরনের বিষয়গুলোই তোমার কভার হয়ে যাবে, যেখানে তোমার নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। এবারে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার 2 নম্বরের প্রশ্নেও ছবি দেব। এখানে দেখো ছবি দেওয়াটা এক্ষেত্রে বিলাসিতা বলতে পারো, কিন্তু এই বিলাসিতা তোমায় করতে হবে, কারণ এখানে তুমি তো আর তোমার স্কুলের ওই 50 জন 100 জন 200 জনের মধ্যে তোমার লড়াইটা হচ্ছে না। এখানে হচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, ওয়েস্ট বেঙ্গলের যত এখানে ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গে। সুতরাং তোমার খাতাটা এমন হবে, এখানে তোমাদের আরো একটা বিষয় বলে রাখা দরকার, এখানে শুধুমাত্র একটা স্কুলের খাতা কোনো একজন টিচারের কাছে যায় না। এখানে কমপক্ষে দুটো স্কুলের খাতা যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে এখানে 3টে বা 4টে স্কুলের খাতাও যেতে পারে। তাহলে এখানে স্কুলের ছাত্র সংখ্যা অনুপাতে এই বিষয়টা কিন্তু হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দুটো স্কুলের খাতা কমপক্ষে যায়। এবারে এই যে দুটো স্কুলের খাতা গেল, এক্ষেত্রে তোমরা এখানে ভাবলে যে আমি ছবি দিলাম না, উদাহরণ দিলাম না, আমি এখানে 2-এ 2 পেয়ে যাব। যদি দেখা যায় ওই দুটো স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ওই একই প্যাটার্ন মেনটেন করেছে, তাহলে সেক্ষেত্রে তুমি বেরিয়ে যেতে পারো। কিন্তু সেখানে যদি 2-5 জন ওই ছবি দিয়ে উদাহরণ দিয়ে বিষয়টাকে মেনটেন করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার থেকে সে নাম্বারটা নিজে পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিলেন। একইভাবে তোমার থেকেও সে হাফ নাম্বার কাটারও কিন্তু ব্যবস্থা করে দিল, কারণ সে তার নিজের যোগ্যতা বলে সেই হাফ নাম্বারটা যেমন নিজের নাম্বারের সঙ্গে অ্যাড করলো, তার পাশাপাশি যখন তার খাতাটা এখানে ইভ্যালুয়েশন করে পরীক্ষকের মনে হলো যে এটা ভালো হয়েছে, বেটার পজিশনে আছে, তাহলে অটোমেটিক অন্য খাতাগুলোকে একটু তো এখানে নাম্বার কমবেই, কারণ তোমার সঙ্গে তার আলাদাটা কিভাবে হবে। তাহলে এই বিষয়টা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।